গেছে। তবে মানে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে কী করবো কিছু বুঝে পাচ্ছি না। যাই হোক কাজ বাজগুলো কমপ্লিট করেছি, বোঝাকে বললাম যে আজকে একটু তুই হাত দিয়ে খেয়ে নে নিজে, আমি এখন গিয়ে টিফিনটা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, গুছিয়ে দিই টিফিন বক্স। এখন 6:50 বাজে, তো 6:50-এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ফেলতে পেরেছি। খুব মানে টেনশনে ছিলাম। আসলে কী হয়েছে বলো তো, মানে জেগেছিলাম কিছুক্ষণ আগে, যখন ঘুম থেকে উঠি তার কিছুক্ষণ আগে ঘুমটা ভেঙে গেছে। তো মোবাইলে টাইমটা দেখে আবার ভাবছি থাক আর 10 মিনিট শুয়ে নিই, তারপরে ওগুলো ব্যাস ঘুমিয়ে গেছি। এই হয় এক সময়, তো ওই করে ব্যাস লেট হয়ে গেছে। তো যাই হোক তাড়াহুড়ো করে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখন বোঝো খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিচ্ছে, মানে যে শুয়ে আর 10 মিনিট পর ওকে উঠিয়ে রেডি করবো। আর এই দেখো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, বোঝোকে এখন রেডি করে নিলাম। একটু আগে তোমাদের বললাম না 6:50 মতো বাজে, এখনও হাতে 10 মিনিট সময় আছে। সকালবেলা তাড়াহুড়ো করে কাজকর্ম করতে গিয়ে আমার সমস্ত কিছু তালগোল পাকিয়ে গেছে জানো তো। 10 মিনিট আগেই কিন্তু বোঝোকে স্কুলে যাওয়ার জন্য রেডি করি, মোটামুটি টাইম হয়েই গেছে। 7টার সময়ও স্কুলের জন্য বেরোয়, আর 10 মিনিট আগেই রেডি করতেই করি, মানে শুরু করি আর কি। কিন্তু সেটা মাথা থেকে চলেই গেছে। আমি জানি যে মানে মনে করেছি 7টার সময় রেডি করব। তারপরে হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো 6:50-এর সময় ওকে রেডি করি, আর মানে ওয়েট করা যাবে না। তাই তাড়াহুড়ো করে ওকে বললাম বাবা তাড়াতাড়ি ওঠ, আর শুয়ে থাকতে হবে না। দেন ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। এই হয় জানো তো, দেরি হয়ে গেলে পরে সকালবেলাটা মানে একদম যেন কাজ বাজ সমস্ত কিছু নিয়ে একটা তালগোল পাকিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। আর আজকেও তেমনি হয়েছে, অনেক দিন পর এরকম হয়েছে। আসলে আমার এরকম হয় না, আমি সব কিছু টাইম মেনেই মানে চলি আর কি। কিন্তু ওই যে বললাম না ঘুমটা ভেঙেছিল, কিন্তু ওই যে ভাবলাম যে এখনও কিছুটা সময় আছে আর একটু শুয়ে নিই, ব্যাস কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ ঘুম ভেঙেছে, দেখছি যে একদম টাইম পেরিয়ে গেছে, যখন উঠি তার থেকে বেশি হয়ে গেছে টাইম। তাড়াহুড়ো করে উঠে যাই হোক, মানে ছেলের তো স্কুলে লেট হয়নি, ওকে টাইম মতন যে টাইমটায় ওকে বের করি আসলে স্কুলের জন্য, সেই টাইমটাতে ওকে বের করতে পেরেছি। তবে আমার একটুখানি মানে তাড়াহুড়ো করে সমস্ত কিছুটা করতে হয়েছে ওই আর কি। ও ঠিক আছে, এক একদিন এসব হয়েই যায় সংসার করতে গিয়ে, সেগুলো ম্যানেজ করাই যায় আর কি। তো এদিকে তো সংসারের কাজকর্মে হাত দিয়েই ফেলেছি, তো সমস্তটা একটুখানি আগে মুছে নিই। আগে 2 দিন মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু মুছে সমস্তটা একটু ক্লিন করে নিই। তো সেই মতো দেখো শুরুই করে দিচ্ছি কাজকর্ম। তবে আজকে না মানে ওয়েদারটা বেশ সকালের দিকে দিয়ে ঠান্ডাই রয়েছে, জানি না আজ আবার বৃষ্টি হবে কি না। এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ঠান্ডা করে দিচ্ছে। যাই হোক মানুষের শুয়ে তো শান্তি হচ্ছে। তবে কি হয়েছে জানো তো, গতকাল রাত্রেবেলা যখন শুয়েছি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। তো মনোজ আবার ওপরের ঘরে গিয়ে শুলো, বললো ওয়েদারটা ঠান্ডা রয়েছে আজকে আর এসি চালাতে হবে না। যাই আমি গিয়ে ওপরের ঘরে শুই, অনেক দিন প্রায় রাতের দিকে শোয়াও হচ্ছে না। তো ও গিয়ে ওপরের ঘরে শুয়েছে, আর আমি আর ছেলে দুজনে নিচের ঘরে শুয়েছি। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হয়েছে, ঘুমিয়ে আসছে না। মানে দরজা জানলা তো বন্ধ ছিল, বাইরের ওয়েদারটা ঠান্ডা ছিল, ঘরে মানে একটা গুমোট যেন গরম ছিল। আর শোয়ার পর সমস্ত দরজা জানলা যখন বন্ধ হয়ে গেছে আরও যেন একটু গরম লাগছে। কিছুতেই ঘুম আসছে না, আমারও আসছে না, ছেলেরও আসছে না। তারপরে ভাবছি কেন এরকম হচ্ছে। তারপরে মনে পড়লো যে এসিটা চালাই তো মনে হচ্ছে একটা গুমোট গরম রয়েছে, সেই জন্য ঘুম আসছে না। দেন এসি চালালাম, দেখলাম হ্যাঁ দুজনেই কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছি। এই রকম বলে না অভ্যাসের সব কিছু মানুষ মানে অভ্যাসের সব কিছু চলে, সেরকম একটা অভ্যাস হয়ে গেছে আর কি। এমন কিছু কিন্তু গরম মানে ছিলও না, বৃষ্টি হয়েছে। কিন্তু ওই যে মানে শোয়ার সময়টা যেহেতু এসি চালিয়ে শোয়া হয়, ওই শোয়ার সময়টাই যেন এসির দরকার পড়ে। সারাদিন কিন্তু যতই কষ্ট হোক যাই হোক, যত গরমই পড়ুক কাজবাজ করি গরমের মধ্যে, ফ্যান না চালিয়েও কাজবাজ করি, কিন্তু কোনো রকম কষ্ট হলেও পরে প্রয়োজন মনে হয় না কিন্তু এসবের। কিন্তু ওই যে শোয়ার সময়টা এসি চালাই, আর ওইটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি। যাই হোক ঘুমটা তো হয়েছে, আর ওই করতে গিয়ে আরও সকালবেলার দেরি হয়েছে, যেহেতু অনেক রাত অবধি মানে ওরকম জেগেছিলাম আর কি। বুঝতে পারছিলাম না যে কেন ঘুম আসছে না, ছেলেও দেখছি ঘুমোচ্ছে না। তা যাই হোক পরে গিয়ে ঘুমটা এসছে। আর এই দেখো
চলে আসলাম উপরের ঘরে। বললাম না মনোজ আগের দিন রাত্রেবেলা ওয়েদারটা ঠান্ডা ছিল বলে উপরের ঘরে শুয়েছে, তাই বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। এখন বিছানাটা পরিষ্কার করতে হবে, তো ভাবলাম খাটটাও একটুখানি মুছে নিই। বিছানাটা পরিষ্কার করব যখন, কয়েকদিন খাটটাও মোছা হয়নি, যেহেতু বিছানাটা পরিষ্কার করার খুব একটা দরকার পড়তো না, এলোমেলো হয়ে মানে থাকতো না, তো বিছানাটার দিকে অতটা হাত দেওয়ার দরকার পড়তো না, তাই খাটটাও মোছা হয়নি অনেক দিন। তাই ভাবলাম আজকে একটু খাটটা মুছে নিই। আর এদিকে খাটের পেছনটাও দেখছি জানো তো, ওপর দিক দিয়ে তো বেশ পরিষ্কার করে ফেলি, খাটের পেছন দিকটা একদম খেয়াল নেই। উকি দিয়ে দেখছিলাম যে বেশ ভালোই ঝুল জমেছে, তো কী করলাম বলো তো, ঝাঁটা দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। যে চোখে যখন পড়েছে নোংরা জিনিস আর রেখে দেওয়া যায় সেটাকে তো ফেলে দিতেই ইচ্ছা করবে, তো এটাকে পরিষ্কার করলাম করে এখন এই যে এই বেডসাইড টেবিলটাও দেখলাম হালকা ধুলো পড়েছে, কয়েকদিন মোছা হয়নি, তাই এটাকেও একটু মুছে নিচ্ছি। আর আমাদের গৃহবধূদের কী আর, এই সারাদিন সংসারের পেছনেই দৌড়াদৌড়ি করতে করতেই দিন শেষ হয়ে যায়। আর বেশ ভালো লাগে দেখো, এই যে ঘর পরিপাটি করে গুছিয়ে রাখা, এর পেছনেই তো সমস্তটা না, মানে এটাকে নিয়েই ভালো লাগা আর কি। ঘর সংসারটাকে কতটা সুন্দর করে রাখবো, কতটা পরিপাটি করে রাখবো, সেটাই চিন্তা ভাবনা করতে থাকি, আর সেইভাবেই রাখার চেষ্টা করি আর কি। মানে যতটা পারি, আসলে শরীর যতটা দেয় ততটাভাবেই চেষ্টা করি আর কি। তো সেই মতন দেখো এইবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নিলাম, ঘরটা তো গুছানো প্রায় হয়েই গেছে, যতটা যা মোছামুছির। আর বললাম না খাটের পেছনটায় ঝুল হয়েছে, এই দেখো বেশ ভালোই দেখছি ঝুল জমেছে, সেগুলোকে পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রান্নাবান্না প্রায় অনেকক্ষণ হয়েছে শুরু করেছি। এখানে দেখো আলু আর ফুলকপি ভেজে রেখেছি, অনেক দিন পর ফুলকপি নিয়ে এসছে বাজার থেকে, আগের দিনই বড়মশাই বাজারে গেছিলো, ফুলকপি নিয়ে এসছে। আর এখানে একটু চিচিঙ্গা ভেজে রেখেছি পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা বেশ ভালোই লাগে। নারকেল আর নেই, নারকেল দিতে পারিনি, তো দুটো চিচিঙ্গা ছিল ফ্রিজে, সেই দুটো রান্না করে ফেললাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপির তরকারিটাও করা হয়ে গেছে। অনেক দিন ধরেই বড়মশাই বলছে একটু ফুলকপি অনেক দিন খাওয়া হয় না, ফুলকপি খেতে হবে, তো সেই দিন বাজারে গেছে, জমিয়ে বাজার করে নিয়ে এসছে। ফুলকপি থেকে শুরু করে 2 রকমের মাছ, মানে ও গেলে পরে না বাজার করে এত সুন্দর, মানে যে কেউ মানুষের ওর বাজার করে নিয়ে আসলে পরে পছন্দ হবে। আর আগের দিন দেখো এই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো, ওগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর ওদিকে চিংড়ি মাছের মানে মাছটা করলে পরেই হয়ে যায়। চাটনিও করা হয়ে গেছে, আমের চাটনি করেছি আজকে। তো চিংড়ি মাছের মালাইকারি করব। এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর এখানে নারকেলের একটু দুধ বের করে রেখেছি। আর না গ্যাসটা চলাকালীনই বাটিটা হট করে এখানে বসিয়ে দিয়েছি, সাইডে একটু পুড়ে গেছে দুধের বাটিটার ভেতর। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। অনেক দিন পর চিংড়ি মাছের মালাইকারি করলাম, আমার তো এসব খেতে দারুণ লাগে। আর এদিকে দেখো যেহেতু রান্নাবান্না অনেকটা সকাল সকাল বসিয়ে দিয়েছি, তাই জন্য ভাতটাকে একদম শেষে চাপিয়েছি, এখনও ভাত ফুটেও ওঠেনি, জাস্ট চাপালাম। আর এর মধ্যে আমার সমস্ত তরকারি যা রান্না করার সমস্তটা রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো বরমশাইয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, ভাত, এদিকে চিচিঙ্গা, ফুলকপি আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি আর আমের চাটনি, আর তার সাথে গরমকালের রয়েছে আমাদের গাছের 1 টুকরো লেবু। ব্যাস চলো খেতে দিয়ে এবার। আর বিকেল হতেই একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম, যাব একটু দোকানে। তো কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রেডি হয়ে নিয়েছি, বোঝুকে নিয়ে যাব না, আমি আর বরমশাই দুজনে মিলেই যাব। মানে ওকে আসলে ঘুরতে তো যাচ্ছি না, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি না, তবে ঘুরতে গেলে পারে তখন ওকে নিয়ে যাই। তো দেখো চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দরকার মিটিয়ে। আর আসার সময় বোঝার জন্য নিয়ে এসেছি পাপড়ি চাট খেতেও ভীষণ ভালোবাসে। আর এই পাপড়ি চাটটা না খেতে দারুণ লাগে, মানে একদম ফ্রেশ, পাঁপড়গুলো একদম ফ্রেশ থাকে, একদম কুড়মুড়ে, আর পুরো সমস্ত জিনিসটা ফ্রেশ, কোনো তেল কিস্টে গন্ধ বা কিছু নেই, দারুণ লাগে পাপড়ি চাটটা। তো চলো এখন ছেলে আর আমি জমিয়ে পাপড়ি চাটটাকে খেয়ে নিয়ে। তো এখন রাত 10:30 বাজে, এই জাস্ট ডিনার কমপ্লিট করে এসে বসলাম বিছানায়। তো আজকে কোথায় গেছিলাম বিকেলে সেটা তো বলা হয়নি, গেছিলাম হচ্ছে সোনার দোকানে। তো সোনার দোকান থেকে এই দেখো কি কিনেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার। মধ্যে কি রয়েছে এবার খুলে দেখাই। এর মধ্যে রয়েছে হচ্ছে একটা নোয়া বাঁধানো, এই
আসলে আমার নোয়া বাঁধানোটা একদম ছোট হয়ে গেছিলো, যেটা দিয়েছে মানে শ্বশুরবাড়ি থেকে, তো সেটা একদম ছোট হয়ে গেছে, হাতে খুব লাগতো, তো সেটা দিয়ে আর কিছু দিয়ে এই যে এই নোয়াটা করেছি। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সাথে।